কিডনি ভালো আছে কিনা কিভাবে বুঝবেন? শুধুমাত্র ক্রিয়েটিনিন টেস্ট করলেই কি কিডনি ভালো আছে কিনা সেটা বোঝা সম্ভব? ইউরিনে প্রোটিন মানেই কি কিডনি খারাপ? কিডনি ভালো আছে কিনা জানতে কোন পরীক্ষাগুলো বা কোন টেস্টগুলো আপনার করা উচিত? কারা নিয়মিত টেস্ট করবেন এবং রিপোর্টে কি এলে আপনাকে সতর্ক হতে হবে? এই সমস্ত বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জি। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আমরা যেগুলো আলোচনা করব আশা করি তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার। স্যার, আমরা প্রথমে কিডনি ভালো আছে কিনা জানতে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করবো, সেগুলো বহু দর্শক বন্ধুর প্রশ্ন, সেগুলো নিয়ে তো আলোচনা করবোই। তার আগে স্যার একটু আমাদের বলুন যে আমাদের শরীরে কিডনি আসলে ঠিক কি কাজ করে। একটু এটা জানা থাকলে স্যার মনে হয় আলোচনাটা একটু ভালো হবে। কিডনি আমাদের শরীরে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে যে আমরা যে ইউরিন প্রডিউস করছি, ইউরিন যে পাস করছি আমরা, সেই ইউরিন প্রোডাকশানের কাজটা কিন্তু মেনলি করে কিডনি। এবং ইউরিন প্রোডাকশানের মাধ্যমে আমাদের শরীরে যে জলের ভারসাম্য রাখার কাজটা, এটা কিন্তু কিডনি করে থাকে। কেন, শরীরের অতিরিক্ত জল যদি জমে যায় তাহলে সেটা কিডনি ফ্লাশ আউট করে বার করে দেয় শরীর থেকে। এবং সেরকমভাবে যদি কারোর ডিহাইড্রেশন থাকে তাহলে কিন্তু অতিরিক্ত জলটা যাতে না বেরিয়ে যায় সেজন্য কনসেন্ট্রেটেড ইউরিন প্রডিউস করার মাধ্যমে কিডনি কিন্তু আমাদের অতিরিক্ত ডিহাইড্রেশনের হাত থেকেও বাঁচায়। তো এটা হলো একটা কাজ কিডনির, যে ইউরিন প্রডিউস করা, এটা মেন কাজ, যার মাধ্যমে জলের ভারসাম্যটা কিডনি রাখে। এছাড়াও কিডনি আমাদের যে বডিতে যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে সেই ইলেকট্রোলাইটসগুলোর ভারসাম্য বজায় রাখে। আমাদের সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এইগুলো যে একটা ঠিক টাইট কন্ট্রোলের মধ্যে রয়েছে, একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে আমাদের যে রয়েছে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে একটা অধিকাংশ ক্ষেত্রে কিডনি। তার সাথে আদার নিয়ন্ত্রকও রয়েছে, কিন্তু কিডনি একটা মেজর নিয়ন্ত্রক, যে শরীরে এই জিনিসগুলোর, ইলেকট্রোলাইটসগুলোর ভারসাম্যটা বজায় রাখা। এই ভারসাম্যটা যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে, যেমন কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে, আদার হাইপোক্যালিমিয়া হলে মাসল উইকনেস হয়ে যায়, হাইপোনাট্রিমিয়া হলে ব্রেন ডিসফাংশন হয়, সেরিব্রাল ইডিমা হতে পারে, এইগুলো হতে পারে। এগুলো যাতে না হয় এবং আমাদের শরীরটা যাতে সুস্থভাবে চলে, তার জন্যই কিডনি কাজ করে। এছাড়াও আমাদের কিডনি একটা হরমোন প্রডিউস করে, তার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। তার মাধ্যমে আমরা অ্যানিমিয়ার হাত থেকে বাঁচতে পারি, মানে হিমোগ্লোবিনটা ঠিকঠাকভাবে লেভেলে থাকতে পারে। এবং আমাদের ভিটামিন ডিটাকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে আসে কিডনি, যার ফলে আমাদের শরীরে যে হাড়গোড়গুলো শক্ত থাকে এবং আমাদের ফ্র্যাকচারের হাত থেকে বাঁচায় কিডনি। তো মূলত এইগুলো কাজ করে, আরও অনেক কাজ আছে, কিন্তু মেন যে কাজ সেগুলো হচ্ছে এই কাজ। তাহলে স্যার, কিডনি যখন খারাপ হচ্ছে সেগুলোর কি কোনো প্রাথমিক লক্ষণ থাকে, নাকি অধিকাংশ ক্ষেত্রে কিডনি খারাপের কোনো প্রাথমিক লক্ষণ বোঝা যায় না? কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই লক্ষণ থাকে, কিন্তু অনেকে আমরা ওটাকে লক্ষণ বলে গণ্য করি না। সেটা কিছুটা আমাদের পেশেন্ট এডুকেশনের অভাব, কিছুটা আমাদের নেগলিজেন্স, নিজেদেরই যে অ্যাওয়ারনেসের অভাব। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই লক্ষণ থাকে, যেগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই, বা অনেক সময় ভাবি এটা তো কিডনির রোগ নয়, এটা অন্য কোনো রোগ। সেরকমই একটা প্রাথমিক লক্ষণ হচ্ছে আমাদের যে একটা মানুষের ব্লাড প্রেশার ডেভেলপ করে যাওয়া, সাডেন অনসেট একটা হাইপারটেনশন। একটা বয়সের পরে ব্লাড প্রেশার অনেকেরই হতে পারে, সেটা কিডনির জন্য হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যদি পার্টিকুলারলি ইয়াং কোনো পেশেন্টের ব্লাড প্রেশার বেশি থাকে, হাইপারটেনশন ধরা পড়ে, অর্থাৎ প্রেশারের ওষুধ শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই দেখে নেওয়া দরকার যে এটা কিডনি গন্ডগোল হচ্ছে, সেখান থেকে এটা হচ্ছে কিনা। কেন, অনেক সময় এই ছোট ছোট সিমটমসগুলো আমরা এড়িয়ে যাই। এছাড়াও আমাদের পেচ্ছাপে ফেনা হওয়া একটা প্রোটিনিউরিয়ার লক্ষণ, অর্থাৎ পেচ্ছাপে ফেনা হচ্ছে মানে কিডনি দিয়ে প্রোটিন লিক করছে, সেটাও কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে কিডনির লক্ষণ। এবং যদি কারোর হাত পা ফুলে যায়, মুখ ফুলে যায়, সেগুলো একটা কিডনি গন্ডগোল হচ্ছে, তার একটা কিন্তু লক্ষণের মধ্যে পড়ে। তাহলে স্যার, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা নিয়ে আজকে আলোচনা শুরু হলো, যে কিডনি ভালো আছে কিনা জানতে তাহলে কি কি পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন? কিডনি ভালো আছে কিনা জানতে তো প্রথম কথা হচ্ছে বলি যে সবারই তো এই পরীক্ষা করার দরকার হয় না, তাহলে একটা হিউজ একটা হেলথ কেয়ার কস্ট হয়ে যাবে যদি প্রত্যেকেই নিজের কিডনি কেমন আছে জানতে চান। কিন্তু অবশ্যই
তাদের ক্ষেত্রে এটা জানা উচিত, যাদের এই রিস্ক ফ্যাক্টরসগুলো রয়েছে, যে কিডনি ডিজিজ হওয়ার রিস্ক ফ্যাক্টরসগুলো রয়েছে, তাদের মধ্যে পড়ছে যাদের ধরুন একটা বংশগত হিস্ট্রি রয়েছে কিডনির ফেলিওরে, তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা রয়েছেন, বাবা মা অথবা দাদা বোন যারা রয়েছেন, তারা যদি কোনোভাবে আক্রান্ত থাকেন, তাহলে তাদের তো অবশ্যই একটা বংশগত কিডনি রোগের ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে জেনে নেওয়া উচিত যে তার কিডনিটাও ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, এটা অবশ্যই। এছাড়াও যারা লং স্ট্যান্ডিং ডায়াবেটিসের পেশেন্ট, যাদের ডায়াবেটিসটা দীর্ঘদিন ধরে রয়েছে, সেটা কন্ট্রোলে থাকুক অথবা আনকন্ট্রোল থাকুক, দুটোর ক্ষেত্রেই আমি বলবো যে কিডনি ভালো আছে কিনা সেটা জেনে নেওয়া দরকার। এবং সিমিলারলি যারা লং স্ট্যান্ডিং হাই ব্লাড প্রেশারের রোগী, হাইপার টেনশনের পেশেন্ট, তাদের ক্ষেত্রেও একইভাবে কিডনি ভালো আছে কিনা জেনে নেওয়া দরকার। এবং আদার ফ্যাক্টরসের মধ্যে রয়েছে যারা মরবিড ওবেসিটির পেশেন্ট, যাদের ওয়েট খুব বেশি, তাদের ক্ষেত্রে একটা রিস্ক ফ্যাক্টরস যে কিডনি ভালো আছে কিনা, অথবা যারা ক্রনিক স্মোকার এবং অ্যালকোহলিক, তাদের ক্ষেত্রেও এটা জেনে নেওয়া উচিত যে কিডনির স্বাস্থ্য ঠিক আছে কিনা, কেননা এই অনিয়ন্ত্রিত জীবনযাপনগুলো কিন্তু কিডনির ওপরে এফেক্ট করে এবং তাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে ভেতরে ভেতরে কিডনি অনেকটা খারাপ হয়ে গেছে, তারা জানেনই না, কিন্তু এটা জেনে নেওয়া দরকার যে তাদের ক্ষেত্রে যে কিডনি ভালো আছে কিনা। আর জানার জন্য তারা কি টেস্ট করবেন, তার জন্য যেটা আমরা বলি যে প্রথম কথা অবশ্যই একটা কিডনি যেহেতু ইউরিন প্রডিউস করে, তাই ইউরিনের একটা পরীক্ষা অবশ্যই করা উচিত। তাহলে সেটা থেকে বোঝা যাবে যে কিডনিটা কতটা ভালো কাজ করছে। যে আপনার ইউরিনের একটা পরীক্ষা, ইউরিন রুটিন অ্যান্ড ইউরিন এসিআর, মানে ইউরিন দিয়ে কোনো প্রোটিন লিক করছে কিনা সেটা জানা যায়, যেমন তেমনিভাবে ইউরিনে আর কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা, যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে বুঝতে হবে না কিডনির কিছু গণ্ডগোল রয়েছে, সেগুলো যথাযথ পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। এছাড়াও আমরা রক্তের সেরাম ক্রিয়েটিনিন করে থাকি। সেরাম ক্রিয়েটিনিনের একটা নেগেটিভ সাইড হলো, যেটা যখন বেড়ে যায় তখন কিডনি রোগটা অ্যাকচুয়ালি অনেকটা প্রোগ্রেস করে গেছে, খুব আর্লি ডিটেকশন হয় না। সেরাম ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া পর্যন্ত ওয়েট করলে যে কিডনির রোগ হয়নি, সেজন্য শুধুমাত্র সেরাম ক্রিয়েটিনিন করে যদি নর্মাল থাকে তাহলে কিডনি রোগ হয়নি এটা কিন্তু বলা যায় না। তার সাথে সাথে এবং অবশ্যই তার সাথে সাথে কিডনির একটা ছবি আমাদের দরকার হয়। সেই ছবিটা আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে পেয়ে যাই, যে একটা আলট্রাসাউন্ড অফ দ্য কিডনি সিস্টেম, কিডনি, ইউরিনারি ব্লাডার, প্রোস্টেট, যদি মেল পেশেন্ট হন তাদের ক্ষেত্রে এইগুলো আমাদের করে দেখে নিতে হয় যে কিডনিতে অন্য কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা। এইটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, যতক্ষণ আলট্রাসাউন্ড করছেন ততক্ষণ আপনি বুঝতেই পারবেন না যে কিডনিতে কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি আছে কিনা। কিডনির হয়তো দেখা গেল আলট্রাসাউন্ড করে একটা মানুষের একটাই কিডনি আছে, এটা হতেই পারে, জন্মগত একটা কিডনি আছে। একটা কিডনিতেও যেহেতু সেরমভাবে ওই কিডনির ফাংশন যদি ভালো থাকে তাহলে সেরমভাবে সমস্যা হওয়ার কথা নয়, তাই তিনি হয়তো বুঝতেই পারেননি, তার ব্লাড প্রেশার বা অন্যান্য প্যারামিটার্সগুলো সব নর্মাল আছে, কিন্তু আলট্রাসাউন্ড করে দেখা গেল একটা কিডনি আছে। কিন্তু ভবিষ্যতে তার যখন বয়স বাড়বে তখন যেহেতু একটা কিডনি রয়েছে, তার সেই কিডনির উপরে যত্নবান হওয়া উচিত এবং অবশ্যই তার অন্যান্য যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো আরও কঠোরভাবে পালন করা উচিত। এছাড়াও কিডনিতে কোনো সিস্ট আছে কিনা, কিডনির আপনার লুকসটা কেমন, কিডনিটা ছোট বড় অথবা কন্ট্রাক্টেড কিনা, অন্য লোকেশনে আছে কিনা, তার হর্সু কিডনি আছে কিনা, এইগুলো আপনি একমাত্র আলট্রাসাউন্ডের মাধ্যমে বুঝতে পারবেন। অন্যান্য কোনোভাবে চট করে কিন্তু এটা ধরা পড়ে না। তাই কিডনির ভালো আছে কিনা জানার জন্য এই টেস্টগুলোই কিন্তু মূলত দরকার, একটা ইউরিনের এক্সামিনেশনস, একটা আলট্রাসাউন্ড এবং অবশ্যই সেরাম ক্রিয়েটিনিন। আচ্ছা, তাহলে স্যার আপনি এমনটা বলছেন যে ক্রিয়েটিনিন ঠিক আছে মানেই যে কিডনি ঠিক আছে এমনটাও নয়, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার সঙ্গে প্রয়োজন হয়। এখানে স্যার ইউরিন রুটিন টেস্টের কথা আপনি বললেন, ইউরিন রুটিন টেস্ট কেন এতটা গুরুত্বপূর্ণ? সেখানে প্রোটিন এবং অ্যালবুমিন যদি পাওয়া যায় সেক্ষেত্রে তার কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, বা সেক্ষেত্রে তার কিডনির পজিশন কীরকম সেটা কিভাবে বোঝা যাবে? না, ইউরিন দিয়ে সাধারণভাবে কোনো প্রোটিন বেরোনোর কথা নয়। নর্মাল যদি হেলদি কিডনি হয় তাহলে তার ইউরিন দিয়ে কিন্তু কোনো প্রোটিন বেরোনোর কথা নয়। যদি ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে থাকে তার মানে হলো কিডনির যে আমাদের জালিগুলো রয়েছে, যেটাকে আমরা গ্লোমেরুলাস বলে থাকি, সেই জালিটাতে কোনো একটা ডিফেক্ট রয়েছে এবং এই জালিগুলো দিয়ে কিন্তু প্রোটিন লিক করছে। এই প্রোটিন লিকিংয়ের জন্য কিন্তু প্রোটিনটা ইউরিনে আসতে শুরু করেছে। সুতরাং কিডনিতে যদি সামান্যতম প্রবলেমের জন্য কিন্তু এই জালিটা যদি প্রবলেম হয়, তার জন্য কিন্তু ইউরিনে প্রোটিন লিক করতে যদি শুরু করে সেটা কিন্তু অ্যাবনর্মাল, এটা কিন্তু
কম বেশি কিছু নয়, এটা যদি প্রোটিন প্রেজেন্ট মানে কিন্তু এটা অ্যাবনর্মাল, তার মানে সামথিং রং ইন দ্য কিডনি। আচ্ছা। এবং এই প্রোটিনটা যদি আমরা দীর্ঘদিন ধরে পাস করতে থাকে তাহলে আমাদের যেমন প্রোটিন লস হয়, এটাও সত্যি কথা, কিডনি ফাংশনটাও আস্তে আস্তে খারাপ হতে থাকে, কারণ এই কিডনির মধ্য দিয়ে বারংবার একটা প্রোটিন বেরিয়ে যাচ্ছে, তার ফলে সেই প্রোটিনটা কিন্তু কিডনির অন্যান্য অঙ্গগুলোকে, অন্যান্য পার্টগুলো যেগুলো রয়েছে নেফ্রনের, সেগুলোকে কিন্তু ড্যামেজ করতে থাকে। এবং ড্যামেজ করতে করতে আস্তে 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 ইনিশিয়ালি দেখা যায় যে ক্রিয়েটিনিনটা নর্মাল ছিল, কিন্তু সেইটা ক্রিয়েটিনিনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কিন্তু ব্যাপারটা কিডনি ফেলিওরের দিকে চলে যায়। এটা হলো কিডনির উপরে প্রোটিনের এফেক্ট। এছাড়াও এই যে প্রোটিন ইউরিয়াটা রয়েছে, এই প্রোটিন ইউরিয়াটা আপনার হার্টের ওপর এফেক্ট করে। কারণ হচ্ছে গিয়ে এই প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়া দীর্ঘদিন যদি চলে অনিয়ন্ত্রিতভাবে, তাহলে দেখা গেছে যেটা একটা করোনারি রিস্ক ফ্যাক্টর, করোনারি ভাস্কুলার রিস্ক ফ্যাক্টরস, মানে এক্ষেত্রে এই রুগীগুলোর কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। হতে পারে মানুষটার কিডনির কিছু প্রবলেম হলো না, ক্রিয়েটিনিন নর্মালি থাকলো, কিন্তু মানুষটা হার্ট অ্যাটাকে মারা গেল। সুতরাং যদি প্রোটিন ইউরিয়া কিডনি দিয়ে বেরোতে থাকে তাহলে কিন্তু এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, এবং এটাকে কমানোর জন্য যে সমস্ত ওষুধপত্র রয়েছে সেগুলোকে পূর্ণ মাত্রায় প্রয়োগ করা উচিত এবং চেষ্টা করা উচিত এটাকে নর্মালে নিয়ে আসার। আচ্ছা, এখানে স্যার অ্যালবুমিন এবং ক্রিয়েটিনিন দুটো একসঙ্গে পরীক্ষা করার জন্য ইউএসিআর এর কথা আপনারা বলেন, ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, এই টেস্টটা কারা করাবেন বা এটা কেন গুরুত্বপূর্ণ? এই ইউরিনারি এসিআর, যেটা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও, ইউরিন দিয়ে যখন প্রোটিন লিক করতে থাকে তখন সাধারণভাবে প্রথম যে প্রোটিনটা লিক করে সেটা হচ্ছে অ্যালবুমিন। প্রোটিনের নানান প্রকারভেদ আছে, তার মধ্যে অ্যালবুমিন আছে, গ্লোবিউলিন আছে, কিন্তু প্রথম যে প্রোটিনটা লিক করে সেটা হচ্ছে অ্যালবুমিন। সেটাই প্রথম লিক করে, মানে যদি কোনো প্রোটিন লিকের সমস্যা শুরু হয়, জেনারেলি দেখা যায় সেক্ষেত্রে অ্যালবুমিনটাই লিক করে। এবং সেক্ষেত্রে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটা করলে আমরা একটা সার্টেন কাট অফ ভ্যালুর ওপরে যদি চলে যায় তাহলে আমরা বুঝতে পারি যে এটা কিন্তু অ্যালবুমিন ইউরিয়া শুরু হয়েছে বা প্রোটিন ইউরিয়া শুরু হয়েছে। এটা সাধারণভাবে আমরা দেখি যে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কেননা ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা তো অনেক সময় এই ইউরিন রুটিন টেস্ট করে যদি তাদের প্রোটিন ইউরিয়া ধরা পড়ার জন্য অনেকটা অ্যালবুমিন লিক করতে হয় প্রোটিন ইউরিনে, কিন্তু যদি ইউরিন এসিআর আমরা করি তাহলে কিন্তু খুব কম অ্যালবুমিন যদি লিক করে তাহলে কিন্তু আমরা ওটাকে বুঝে নিতে পারি যে এনার অ্যালবুমিন লিকে শুরু হয়েছে, এবং খুব আর্লি আমরা এটাকে ইন্টারভেনশন করতে পারি। তার মানে ইউরিনারি এসিআরটা হচ্ছে আর্লি ইন্টারভেনশনের জন্য, যখন ইউরিন আরিতেও নর্মাল, ক্রিয়েটিনিন নর্মাল, কিন্তু ইউরিন এসিআর বেশি, তার মানে হচ্ছে এটা আর্লি স্টেজ অফ কিডনি ডিজিজ। এবং এই স্টেজটাতে যদি আমরা পেশেন্টগুলোকে পিক আপ করতে পারি তাহলে কিন্তু আমরা এই পেশেন্টদেরকে ট্রিট করে এদের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ এদেরকে নর্মাল রাখতে পারি, এবং এদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি এই স্টেজে আমরা পেশেন্টগুলোকে ট্রিট করি অ্যাডিকুয়েট। তাহলে স্যার এবার একটু আমরা জানতে চাইবো যে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের যারা পেশেন্ট তারা কতদিন অন্তর কিডনির এই টেস্টগুলো করবেন, এবং সাধারণ মানুষ যাদের সেই ধরনের কোনো ক্রনিক ডিজিজ নেই তারাই বা কিডনির টেস্টগুলো কখন করবেন? হ্যাঁ, ডায়াবেটিস বা যাদের হাইপার টেনশন রয়েছে, যারা ওষুধপত্র খাচ্ছেন, তাদের তো একটা রিস্ক ফ্যাক্টর অফ কিডনি ডিজিজ রয়েছে, মানে তাদের যে কোনো সময় কিডনি ডিজিজ ডেভেলপ করতে পারে। তাই তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যানুয়ালি একবার করে কিডনি ফাংশন টেস্ট করা উচিত। তার মধ্যে আপনার সেরাম ক্রিয়েটিনিন রয়েছে, ইউরিনারি এসিআর রয়েছে। হ্যাঁ, এটা এই দুটো টেস্ট অ্যাটলিস্ট করা উচিত যে যারা ডায়াবেটিক অথবা হাইপারটেনসিভ পেশেন্ট, অ্যাটলিস্ট অ্যানুয়ালি। যদি এই অ্যানুয়াল পরীক্ষাতে ওনার কোনো অ্যাবনর্মালিটি না থাকে তাহলে 1 বছর পরে আবার করতে পারেন টেস্ট। যদি অ্যাবনর্মালিটি থাকে তখন কিন্তু এটা আবার ওনাকে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে টেস্টিংয়ের। সেক্ষেত্রে এভরি 3 মান্থলি আমরা সাজেস্ট করি যে 3 মাস পর পর এই টেস্টগুলো করবেন যদিও অ্যাবনর্মালিটি পাওয়া যায়। আর যদি কোনো অ্যাবনর্মালিটি না পাওয়া যায় তাহলে যদি ডায়াবেটিক এবং হাইপারটেনসিভ পেশেন্ট হয় তাহলে অ্যাটলিস্ট বছরে একবার। স্যার অনেকেই ইজিএফআর কম দেখলে ভয় পেয়ে যান, এই ইজিএফআরটা কি এবং এটা কিভাবে বোঝা যায়, কতটা থাকা স্বাভাবিক একটু যদি বলেন? ইজিএফআরটা হলো এস্টিমেটেড জিএফআর, ই ফর এস্টিমেটেড, মানে আমরা একটা এস্টিমেট করছি যে ওনার গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা জিএফআরটা হচ্ছে এত, তো সেটা একটা এস্টিমেট করা হয়। এটা কখনোই ট্রু জিএফআর নয়, মানে আপনার জিএফআর যেটা ওরা রিপোর্টে দিচ্ছে সেটা একটা প্রেডিক্টেড জিএফআর, মানে আপনার ধরে নেওয়া হচ্ছে এটা একটা এই জিএফআর ওনার হবে ডিপেন্ডিং অন ওনার আদার প্যারামিটার্স কীরকম রয়েছে তার উপরে নির্ভর করে। এই ইজিএফআরটা দেখার জন্য নানান ফর্মুলাস আছে, তার মধ্যে এখন যে ফর্মুলাটা সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড ওয়ার্ল্ড ওয়াইড যারা মানে অ্যাডাল্ট পেশেন্ট তাদের জন্য, তাদের ক্ষেত্রে সিকেডি ইপিআই বলে একটা ফর্মুলা আছে। এই সিকেডি ইপিআই ফর্মুলা দিয়ে আমরা ইজিএফআর ক্যালকুলেট করি। এই ফর্মুলাতে
ওনার ক্রিয়েটিনিন কত আছে, তার বয়স কত এবং তার সেক্স কীরকম আছে, মেল না ফিমেল, সেইটা 3টে ভ্যারিয়েবল দেখে এস্টিমেট করা হয় ইজিএফআরটা কত আছে। এবং এই ইজিএফআরটা যদি দেখা যায় যে এটা মোর দ্যান 90 রয়েছে, তাহলে এটা একটা নর্মাল ইজিএফআর এর মধ্যে ধরা হয়, যে নর্মাল ইজিএফআর ইউজুয়ালি 90 অ্যান্ড অ্যাবাভ। কিন্তু যদি 90-র কমে চলে আসে তখন কিন্তু ওটা স্টেজ 2 অফ ক্রনিক কিডনি ডিজিজের মধ্যে পড়ে। স্টেজ 2 যেক্ষেত্রে ইজিএফআরটা একটু লো নর্মাল, মানে এখনো পর্যন্ত কিছু সেইভাবে করার দরকার নেই, কিন্তু ওনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এবং ওটা নজরে রাখতে হবে যে ইজিএফআরটা ফার্দার কমে যাচ্ছে না, তো সেই স্টেজ 2 সিকেডির মধ্যে এটা পড়ে যায়। এবং ইজিএফআরটা ভ্যালুটা যখন লেস দ্যান 60 হয়ে যাচ্ছে, যখন 30 থেকে 60, তখন কিন্তু এটা স্টেজ 3 সিকেডি। এই স্টেজ 3 দুটো ভাগ আছে, একটা স্টেজ 3A এবং স্টেজ 3B। 3A এর মধ্যে যেটা হচ্ছে 45 ml পার মিনিট থেকে যদি 60 ml পার মিনিটের মধ্যে ইজিএফআর রাখে তখন স্টেজ 3A। আর 3Bটা হচ্ছে যখন 30 to 45 ml পার মিনিটের মধ্যে জিএফআরটা ঘোরাফেরা করে, তখন সেটা স্টেজ 3B। এবং তারপরে আসে স্টেজ 4, 15 to 30 ml পার মিনিটের মধ্যে ইজিএফআর থাকে, এবং স্টেজ 5 হলো লেস দ্যান 15 ইজিএফআর। তো এইভাবে এটা ক্লাসিফাই করা হয়েছে যে যাতে সমস্ত রোগীদেরকে এই ক্যাটেগরিতে ভাগ করা যায়। যেমন স্টেজ 1 যদি বা 90-র উপরে যদি জিএফআর থাকে সেক্ষেত্রে তাদের বিশেষ কিছু ভয় নেই, কিন্তু স্টেজ 2 অনওয়ার্ডস একটুখানি চোখে চোখে থাকা এবং ওয়েট অ্যান্ড ওয়াচে থাকা। স্টেজ 3 মানে তাদের ক্ষেত্রে কিন্তু নেফ্রোলজিস্টের তত্ত্বাবধানে থাকাই ভালো। স্টেজ 4 হয়ে গেলে তখন নানান রকমের ইন্টারভেনশন করতে হয়, এভি ফিস্চুলা ক্রিয়েশন অ্যান্ড এভরিথিং। এবং স্টেজ 5 পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আরও বেশি ফ্রিকোয়েন্টলি নেফ্রোলজিস্টকে ভিজিট করা, ডায়ালিসিস লাগবে কি লাগবে না সেই ডিসাইডগুলো করা, এইগুলো কিন্তু লাগে। আচ্ছা, এইগুলো করার জন্যই, এইগুলো প্রপারলি স্ট্রিমলাইন করে ক্লাসিফাই করার জন্যই কিন্তু এই ক্লাসিফিকেশনটা করা হয়েছে। একটা প্রশ্ন, যে যারা নিয়মিত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ খাচ্ছেন বা পেন কিলার যারা নিয়মিত নেন, তাদের ক্ষেত্রে কি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কিছুটা বেশি? অবশ্যই পেন কিলার যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে গিয়ে পেন কিলার হচ্ছে এমন একটা পদার্থ যেটা আপনার, আমাদের পেন যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা সাবস্টেন্স আছে। সেই প্রোস্টাগ্ল্যান্ডিন সাবস্টেন্সটা বেড়ে গেলে আমাদের পেন হয়, মানে যেখানে লাগলো সেখানে লোকাল প্রোস্টাগ্ল্যান্ডিনটা বেড়ে যায় এবং প্রোস্টাগ্ল্যান্ডিনটা ব্রেনের সিগন্যাল পাঠায় যে মানুষটার যাতে পেন সেন্সেশনটা থাকে। এটা একটা অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ রিফ্লেক্স, মানে আমার যদি এখানে ব্যথা লাগলো আমি যদি বুঝতে না পারি, আমার ব্রেন যদি আমার বুঝতে না পারে যে এটা আমার পেন হচ্ছে, তাহলে আমি তো সেইখানে সেই জায়গা থেকে হাতটা সরিয়ে নেবো না, আমার আলটিমেটলি হাতটা আরও ইনজিওর্ড হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। আলটিমেটলি আমার বডিটা থেকে হয়তো ওই অংশটা নষ্টই হয়ে যাবে। সেই জন্য এটা একটা প্রোটেক্টিভ রিফ্লেক্স যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা বেড়ে যায় বডিতে এবং পেনটা হতে থাকে। এখন আমাদের যে পেন কিলারগুলো আছে সেগুলো বেসিক্যালি কিন্তু এই প্রোস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটর, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিনগুলোকে বন্ধ করে দেয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আবার হচ্ছে কিডনিতে ব্লাড ফ্লো বাড়ায়। সমস্যা হচ্ছে এখানে যে প্রোস্টাগ্ল্যান্ডিনটা কিডনিতে ব্লাড ফ্লো বাড়ায় এবং এই পেন কিলার খেলে কিডনির ব্লাড ফ্লো অনেক সময় কমে যায়। এবং কিডনির ব্লাড ফ্লো কমে যাওয়ার জন্য কিডনিতে গ্লোমেরুলাস যেটা রয়েছে অ্যাফারেন্ট আর্টারিওল, সেখানকার ডায়ালেটেশনটা কমে যায়, ব্লাড ফ্লোটা কমে যায় গ্লোমেরুলাসে, এবং তার ফলে কি হয়, একটা খুব র্যাপিড ডিটোরিয়েশন অফ জিএফআর, মানে খুব র্যাপিডলি ক্রিয়েটিনিন বাড়তে থাকে। এটা একটা ওয়ান অফ দ্য মেকানিজম যেভাবে পেন কিলার কাজ করে এবং পেন কিলার যেভাবে ক্রিয়েটিনিন বাড়ায় করে। কিন্তু পেন কিলার জিনিসটা খুবই খারাপ এবং এটা যেগুলো পার্টিকুলারলি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এনসেডস গ্রুপের পেন কিলার, যেগুলোর মধ্যে ডাইক্লোফেনাক অথবা অ্যাসিক্লোফেনাক, ওকে, এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে, ওকে, ন্যাপ্রক্সেন, এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে, এই পেন কিলারগুলো এই প্রবলেমগুলো করে। আদার্স যেগুলো আছে ওপয়েডস পেন কিলার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো অতটা নয়। উচ্চ রক্তচাপের যারা ওষুধ খাচ্ছেন তাদের এটা মাথায় রাখতে হবে যে যারা হাই ব্লাড প্রেশারের জন্য মেডিসিনস খাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখা তো খুব গুরুত্বপূর্ণ। না, ব্লাড প্রেশারটা যদি উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে খুব সুন্দর নিয়ন্ত্রণে থাকে তাহলে যেমন সেটা কিডনির জন্য প্রোটেকশন হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাই ব্লাড প্রেশারের কিছু কিছু ওষুধ আছে, সব ওষুধ নয়, যেগুলো আবার কিডনির উপরে কিছু এফেক্ট ফেলে। সেগুলো কোন স্টেজে কিডনির অসুখটা রয়েছে, প্রোটিনিউরিয়া কতটা রয়েছে, ক্রিয়েটিনিন কতটা রয়েছে, এবং পেশেন্টের সাইড এফেক্ট হচ্ছে কিনা, পেশেন্টের টলারেবিলিটির উপর নির্ভর করে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যেমন একটা গ্রুপ অফ মেডিসিনস রয়েছে তাকে বলা হচ্ছে এসি ইনহিবিটর বা এআরবি। সেই গ্রুপের ওষুধগুলোর মধ্যে রয়েছে কিছু কিছু হচ্ছে সার্টানস, যেমন হচ্ছে টেলমিসার্টান, আপনার লোসার্টান,
এই ওষুধগুলো রয়েছে, এই ওষুধগুলোর ক্ষেত্রে কিন্তু বা এসি ইনহিবিটার গ্রুপের ওষুধ যেমন র্যামিপ্রিল, লিসিনোপ্রিল, এই ওষুধগুলো কিন্তু যদি ক্রিয়েটিনিন বেশি থাকে এবং পটাশিয়াম যদি বেশির দিকে থাকে তাহলে কিন্তু তারা কিন্তু ফার্দার পটাশিয়ামটাকে এলিভেট করতে পারে এবং অনেক ক্ষেত্রে এটা ক্রিয়েটিনিন বাড়িয়েও দিতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার এগুলো এক্সিলেন্টলি কাজ করে, পটাশিয়ামটা নিয়ন্ত্রণেও থাকে, প্রোটিনিউরিয়া কমায় এবং ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণ রাখে। সুতরাং এটা আপনার জাজমেন্ট দেখতে হবে যে ওষুধটা একজন মানুষের ক্ষেত্রে কিভাবে কাজ করছে। যদি কোনো মানুষের ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করার পরে তার প্রোটিনিউরিয়া কম হয়, ক্রিয়েটিনিন না বাড়ে এবং পটাশিয়াম নিয়ন্ত্রণে থাকে, তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো ওষুধ, তাদের ক্ষেত্রে এই ওষুধটা সেফলি কন্টিনিউ করা যায়। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ওষুধটা প্রয়োগ করার পরে প্রোটিনিউরিয়া হয়তো কমে যাবে কিন্তু ক্রিয়েটিনিন অথবা পটাশিয়ামটা বাড়তে থাকে, তাদের ক্ষেত্রে এগুলো জাজমেন্ট করে এবং দেখতে হবে, রিস্ক বেনিফিট রেশিওটাকে অ্যাসেস করতে হবে যে কতটা রিস্ক বাড়ছে, কতটা বেনিফিট হচ্ছে। যদি দেখা যায় যে বেনিফিটের তুলনায় রিস্কটা বেশি, সেক্ষেত্রে এগুলো ডিসকন্টিনিউ করতে হবে। দর্শক বন্ধু, আপনারা শুনলেন স্যার এতক্ষণ যেমনটা বললেন যে কিডনি কিন্তু নীরবে কাজ করে এবং নীরবেই অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সঠিক সময়ে সঠিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি আপনার কিডনি ভালো আছে কিনা সেটা জানতে পারবেন। কাজেই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি কখনো কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু বিলম্ব করবেন না। কিডনির যে সমস্ত পরীক্ষাগুলোর কথা স্যার বললেন, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সেই পরীক্ষাগুলো করুন, টেস্টগুলো করুন। রিপোর্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা চেষ্টা করবো স্যারের সঙ্গে আলোচনা করে সেগুলোর উত্তর করার। কাজেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কিডনি নিয়ে সতর্ক থাকুন। ধন্যবাদ।